দূরের এক বিয়েতে যাওয়ার সময় ট্রেনে আমরা দুজনের জন্য আলাদা কামরা বুক হয়েছিল। রাত 10টায় যখন ট্রেন সুড়ঙ্গ দিয়ে যাচ্ছিল এবং চারপাশ অন্ধকার, শ্বশুরজি হঠাৎ আমার কানে এমন কিছু বললেন যা শুনে আমার পুরো মুখ লাল হয়ে গেল। আমার দেবরের বিয়ে ছিল কলকাতায়। আমার স্বামী পরীক্ষার কারণে যেতে পারল না। শ্বশুরজি বললেন, কোনো সমস্যা নেই, আমি বৌমাকে নিয়ে যাব। আমরা রাত 8টার রাজধানী এক্সপ্রেসে উঠলাম। আমাদের এসি ফার্স্ট ক্লাসের একটা আলাদা 2 বার্থের কামরা ছিল। দরজা বন্ধ করলে বাইরের কেউ ভেতরে দেখতে পায় না। রাত 10টার দিকে খাবার খেয়ে আমি নিচের বার্থা বসে ফোনে গেম খেলছিলাম। হঠাৎ ট্রেন একটা লম্বা সুড়ঙ্গে ঢুকল। চারপাশ একদম অন্ধকার হয়ে গেল, শুধু আমার ফোনের আলো জ্বলছিল। শ্বশুরজি ওপরের বার্থ থেকে নেমে আমার পাশে বসলেন, বললেন, আমার ঘুম আসছে না, তোমার সাথে একটু গল্প করি। সুড়ঙ্গের অন্ধকারে তার মুখ ঠিকমতো দেখা যাচ্ছিল না, শুধু ছায়া দেখা যাচ্ছিল। তিনি কাছে সরে এলেন, বললেন, বৌমা, আমি তোমাকে একটা কথা বলবো যা আমি কাউকে বলিনি। ট্রেনের গর্জনে তার কথা প্রায় শোনা যাচ্ছিল না। তিনি আরও কাছে এসে আমার কানের কাছে মুখ নিয়ে এলেন, ফিসফিস করে বললেন, তোমাকে প্রথমবার দেখার পর থেকে আমার মনে একটা আগুন জ্বলছে যা নেভানো যাচ্ছে না। আমি সরে যেতে চেষ্টা করলাম, কিন্তু জায়গা কম। তিনি চালিয়ে গেলেন, রাতে ঘুমাতে পারি না, তোমার মুখ ভেসে ওঠে, তোমার হাসি, তোমার কথা বলার ধরন সবকিছু আমাকে পাগল করে দেয়। সুড়ঙ্গ শেষ হল, আলো জ্বলে উঠল, কিন্তু তিনি সরলেন না। চোখে চোখ রেখে বললেন, আমি জানি এই সম্পর্ক সমাজ মানবে না, কিন্তু আমি তোমাকে ছাড়া আর বাঁচতে পারছি না। চলো আমরা দুজন কলকাতা থেকে ফিরে না, নতুন শহরে নতুন পরিচয় নিয়ে শুরু করি। তিনি আমার হাত ধরলেন, বললেন, তুমি যদি রাজি হও, আমি আজই সব ব্যবস্থা করতে পারি। আমার অনেক জমানো টাকা আছে, আমরা দুজন সুখে থাকব। তুমি শুধু হ্যাঁ বলো। আমার ভেতরে একটা ঝড় বয়ে গেল। মনে মনে ভাবলাম, এমন ভালোবাসা পেলে জীবন কেমন হতো। একটা লুকানো আনন্দ অনুভব করলাম, কিন্তু জোর করে নিজেকে সামলে বললাম, বাবা, এটা ঠিক না, আমি কখনো এমন করতে পারবো না। এই গল্পটি সম্পূর্ণ শুনলে আপনাদের পানি অটোমেটিক বের হয়ে যাবে, সো যত দ্রুত সম্ভব হাতের কাছে টিস্যু নিয়ে বসে পড়ো। বিছানার চাদর যেন নষ্ট না হয় সেটা সম্পূর্ণ খেয়াল রাখার অনুরোধ জানিয়ে গল্পটি এখন শুরু করব। তার আগে সর্বশেষ অনুরোধ, দয়া করে এমন পানি বের করার গল্প নিয়মিত শুনতে আমাদের চ্যানেলটি সকলেই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। হ্যালো বন্ধুরা, আমার নাম মৌসুমী দাস, আমার বয়স 40 বছর। আমার স্বামীর নাম সুদীপ্ত দাস, বয়স 43 বছর। আমাদের 2 সন্তান, রিয়া আর অরিন্দম। রিয়া 17 বছর বয়সী, কলেজে পড়ে। অরিন্দম 10 বছর বয়সী, স্কুলে যায়। তো যেই ঘটনা বলতে যাচ্ছি সেটা আজ থেকে 3 বছর আগের। তখন রিয়ার বয়স ছিল 14 আর অরিন্দমের 7। আমার শ্বশুরজির নাম রমেশচন্দ্র দাস, বয়স তখন ছিল 65 বছর। সেই রাতে ট্রেনে যা ঘটেছিল সেটা আমাকে এখনও কাঁপিয়ে দেয়। শ্বশুরজি যখন বললেন, বাবা, এটা ঠিক না, শুনে আমি থমকে গেলাম। আমি বললাম, কি বলছেন আপনি? তিনি একটু হাসলেন, তারপর বললেন, আরে বৌমা, তুমি ভুল বুঝলে। আমি বলছিলাম আমার বন্ধুর গল্প। সে তার বৌমার প্রেমে পড়ে গিয়েছিল। আমি তোমাকে জিজ্ঞেস করছিলাম, এই পরিস্থিতিতে তুমি কি করতে? আমি স্তব্ধ হয়ে গেলাম। আপনি আপনি বন্ধুর গল্প বলছিলেন? হ্যাঁ, আমার বন্ধু সুব্রত, তার এই সমস্যা হয়েছে। সে আমাকে পরামর্শ চেয়েছিল। আমি ভাবলাম একটা মেয়ের দৃষ্টিভঙ্গি জানলে ভালো হয়, তাই তোমাকে জিজ্ঞেস করলাম। আমি স্বস্তির নিঃশ্বাস ফেললাম, কিন্তু তখনই তিনি আবার বললেন, কিন্তু বৌমা, আসলে আমি মিথ্যে বলছি। আমার বুকের ভেতর ধুকফুক শুরু হলো। তিনি চালিয়ে গেলেন, আসলে আমার বন্ধুর কোনো এমন সমস্যা নেই। আমি তোমাকে একটা টেস্ট করছিলাম, দেখছিলাম তুমি কেমন রিয়্যাক্ট করো। টেস্ট? কিসের টেস্ট? আমি বিভ্রান্ত হয়ে জিজ্ঞেস করলাম। শ্বশুরজি গম্ভীর হয়ে বললেন, বৌমা, আমি তোমার উপর একটা বিশাল দায়িত্ব দিতে যাচ্ছি, কিন্তু তার আগে দেখতে চেয়েছিলাম তুমি চাপের মুহূর্তে কিভাবে নিজেকে সামলাও, এবং তুমি পাশ করেছ। কি দায়িত্ব? আমি জিজ্ঞেস করলাম। শ্বশুরজি তার ব্যাগ থেকে একটা মোটা খাম বের করলেন, বললেন, এই খামে আছে একটা সম্পত্তির কাগজ, আমার দাদার সম্পত্তি। কলকাতায় একটা বিশাল বাড়ি,
কিন্তু সেই বাড়িতে একটা রহস্য লুকিয়ে আছে, একটা গুপ্তধন। গুপ্তধন? আমি অবিশ্বাসের সুরে বললাম, হ্যাঁ বৌমা, আমার দাদা ছিলেন স্বাধীনতা সংগ্রামী। ব্রিটিশদের কাছ থেকে তিনি একবার একটা বিশাল পরিমাণ সোনা উদ্ধার করেছিলেন। সেই সোনা তিনি লুকিয়ে রেখেছিলেন সেই বাড়িতে, কিন্তু কোথায় লুকিয়েছিলেন সেটা কেউ জানে না। তাহলে আমাকে কেন বলছেন? আমি জিজ্ঞেস করলাম। শ্বশুরজি আরেকটা ছোট খাম বের করলেন, বললেন, এই খামে আছে আমার দাদার ডায়েরির কিছু পাতা। এখানে কিছু ইঙ্গিত আছে। তুমি এই বিয়েতে যাওয়ার ছলে সেই বাড়িতে কিছুদিন থাকবে, চুপচাপ খুঁজবে, কাউকে টের পেতে দেবে না। আমি ভয় পেয়ে গেলাম, কিন্তু যদি কেউ ধরে ভালে? তাই তো আমি তোমার টেস্ট নিলাম। তুমি চাপের মুহূর্তে শান্ত থাকতে পারো, আমি জানি তুমি পারবে, তিনি বললেন। ট্রেন তখন পুরোদমে ছুটছিল, বাইরে অন্ধকার। আমি খামটা হাতে নিলাম, ভাবলাম এটা কি আসলে সত্যি, নাকি শ্বশুর যে আমার সাথে মজা করছেন। কিন্তু তার চোখে যে গম্ভীরতা দেখলাম, তাতে মনে হলো না তিনি মজা করছেন। তুমি রাজি? তিনি জিজ্ঞেস করলেন। আমি একটু ভেবে বললাম, আচ্ছা, আমি চেষ্টা করব। শ্বশুরজি স্বস্তির নিঃশ্বাস ফেললেন, বললেন, ভালো, তবে মনে রেখো, আমার ভাই মানিক, আমার বোন সুমিতা, এরা সবাই সেই বাড়িতে থাকবে। তারা তোমাকে কড়া নজরে রাখবে, সাবধানে থেকো। পরদিন সকালে আমরা হাওড়া স্টেশনে পৌঁছালাম। শ্বশুরজির ভাই মানিক কাকা আমাদের নিতে এসেছিলেন। তিনি দেখতে অনেকটা শ্বশুরজির মতোই, কিন্তু তার চোখে একটা ধূর্ততা ছিল। ও রমেশ, কেমন আছিস দাদা? তিনি জড়িয়ে ধরলেন শ্বশুরজিকে। ভালো আছি দাদা, এই হলো আমার বৌমা মৌসুমী। শ্বশুরজি আমাকে পরিচয় করিয়ে দিলেন। মানিক কাকা আমার দিকে এমনভাবে তাকালেন যেন আমাকে পুরো স্ক্যান করে ফেলছেন। বললেন, ও বৌমা এসেছ, ভালো, বাড়িতে আরও অনেকে আছে, চলো। আমরা গাড়িতে উঠলাম। কলকাতার রাস্তা দিয়ে যেতে যেতে মানিক কাকা হঠাৎ বললেন, তোমার বৌমাকে নিয়ে এসেছিস কেন রমেশ? তোর ছেলে আসতে পারল না। শ্বশুরজি বললেন, ওর পরীক্ষা দাদা, তাই আসতে পারেনি। তা বৌমা কি কাজ করো? মানিক কাকা আমাকে জিজ্ঞেস করলেন। না, আমি গৃহিণী, আমি বললাম। ও, তার মানে সারাদিন বাড়িতে বসে থাকো, ভালো। তাহলে তুমি বাড়িটা ঘুরে দেখতে পারবে। বাড়িটা খুব বড়, অনেক পুরনো। আমি বুঝতে পারলাম তিনি আমাকে পরখ করছেন। আমি স্বাভাবিক ভঙ্গিতে বললাম, হ্যাঁ, পুরনো বাড়ি দেখতে আমার খুব ভালো লাগে। গাড়ি একটা সরু গলির ভেতর দিয়ে এসে একটা বিশাল পুরনো বাড়ির সামনে থামল। বাড়িটা দেখে আমার মুখ হাঁ হয়ে গেল। ৩ তলা বাড়ি, বিশাল বারান্দা, সামনে একটা বড় উঠোন। কিন্তু বাড়িটা দেখতে খুব জরাজীর্ণ। দেয়ালের রং উঠে গেছে, কোথাও কোথাও ফাটল ধরেছে। আমরা ভেতরে ঢুকলাম। ভেতরে ইতিমধ্যে অনেকে এসে গেছে। সবাই একে অপরের সাথে গল্প করছে, হাসছে। কিন্তু আমি লক্ষ্য করলাম সবার চোখে একটা অদ্ভুত ভাব, যেন সবাই কিছু একটা খুঁজছে। শ্বশুরজির বোন সুমিতা পিসি আমাকে দেখে বললেন, ও বৌমা এসেছ? ভালো, চলো তোমার ঘর দেখিয়ে দিই। তিনি আমাকে দোতলায় একটা ঘরে নিয়ে গেলেন। ঘরটা বেশ বড়, কিন্তু ভেতরে খুব কম আসবাবপত্র। একটা পুরনো খাট, একটা আলমারি, একটা টেবিল। এই ঘরটা তোমার, আর রমেশ থাকবে পাশের ঘরে, সুমিতা পিসি বললেন। কিন্তু আমরা একসাথে থাকতে পারি না? আমি জিজ্ঞেস করলাম। না বাবা, বাড়িতে অনেক মানুষ, সবার জন্য আলাদা ঘরের ব্যবস্থা করতে হয়েছে, তিনি বললেন। আমি বুঝলাম এটা ইচ্ছাকৃত। তারা চায় না আমরা একসাথে থাকি, যাতে আমরা কোনো পরিকল্পনা করতে না পারি। সন্ধেই সবাই মিলে বসলাম। বিয়ের আয়োজন নিয়ে আলোচনা হচ্ছিল, কিন্তু আমি লক্ষ্য করলাম মাঝে মধ্যে কেউ না কেউ উঠে যাচ্ছে, বাড়ির বিভিন্ন অংশ ঘুরে আসছে। রাতে খাবার পর আমি আমার ঘরে গেলাম। দরজা বন্ধ করে খামটা খুললাম। ভেতরে ছিল কয়েকটা পুরনো হলদে কাগজ, হাতে লেখা, কালি দিয়ে। প্রথম পাতায় লেখা ছিল, যে খুঁজবে সে পাবে, কিন্তু শুধু সূর্যের আলোয়। দ্বিতীয় পাতায়, ৩ তলার সবচেয়ে উঁচু জানালা থেকে যা দেখা যায় সেখানেই লুকিয়ে। তৃতীয় পাতায়, ভোর ৫টায় সূর্য যেখানে প্রথম আলো ফেলে। আমি কাগজগুলো পড়ে ভাবতে লাগলাম, এগুলো কি ধাঁধা? আমি কিভাবে এগুলো মিলিয়ে সোনা খুঁজব?
পরদিন ভোরবেলা আমি উঠে পড়লাম। ঘড়িতে তখন 4:30। আমি চুপচাপ বাইরে এলাম। বাড়িতে সবাই তখনও ঘুমোচ্ছে। আমি 3 তলায় উঠলাম। সিঁড়িগুলো পুরনো, পায়ের নিচে কটকট শব্দ হচ্ছিল। আমি যতটা সম্ভব আস্তে আস্তে উঠলাম। 3 তলায় গিয়ে দেখলাম অনেকগুলো ঘর, সবগুলো বন্ধ। আমি একটা একটা করে দরজা খুলতে লাগলাম। একটা ঘরে ঢুকে দেখলাম একটা বড় জানালা। জানালা দিয়ে বাইরে দেখা যাচ্ছে। আমি জানালার কাছে দাঁড়ালাম। তখন আকাশে ভোরের আলো ফুটছে। হঠাৎ আমি দেখলাম সূর্যের প্রথম রশ্মি এসে পড়ল উঠোনের একটা নির্দিষ্ট জায়গায়। সেখানে একটা পুরনো কুঁয়ো। আমি উত্তেজিত হয়ে পড়লাম। হয়তো সেই কুঁয়োতেই লুকোনো আছে সোনা। কিন্তু এখন নিচে যাওয়া ঠিক হবে না, সময় উঠে পড়বে। আমি সিদ্ধান্ত নিলাম রাতে যাব। দিনভর আমি স্বাভাবিক থাকার চেষ্টা করলাম। বিয়ের কাজে সবাইকে সাহায্য করলাম, কিন্তু মনে মনে অপেক্ষা করছিলাম রাত হওয়ার। সন্ধ্যায় মানিক কাকা হঠাৎ বললেন, রমেশ, তুই তো বলেছিলি তোর বৌমা খুব ভালো গান করে। আমরা কি একটা গান শুনতে পারি? আমি চমকে গেলাম। আমি গান করি, কিন্তু শ্বশুরজি তাদের বলেছেন কেন? শ্বশুরজি আমার দিকে তাকালেন। তার চোখে একটা ইঙ্গিত ছিল। আমি বুঝলাম তিনি চাচ্ছেন আমি গাই যাতে সবাই বিভ্রান্ত হয়। আমি বললাম, আচ্ছা, একটা গান গাইতে পারি। আমি গান শুরু করলাম, একটা পুরনো রবীন্দ্রসঙ্গীত। আমার গলা ভালো, সবাই মন দিয়ে শুনছিল। আমি গাইতে গাইতে লক্ষ্য করলাম শ্বশুরজি চুপচাপ উঠে বাইরে চলে গেলেন। গান শেষ হলে সবাই তালি দিল। সুমিতা পিসি বললেন, বাহ বৌমা, তুমি তো খুব ভালো গাও, আরও একটা গান গাও না? আমি আরেকটা গান গাইলাম, এবার একটা আধুনিক গান। গান শেষে আমি দেখলাম শ্বশুরজি ফিরে এসেছেন। তিনি আমার দিকে চোখ টিপলেন। রাতে খাওয়ার পর সবাই যার যার ঘরে চলে গেল। আমিও আমার ঘরে গেলাম, কিন্তু ঘুমালাম না। অপেক্ষা করতে লাগলাম সবাই ঘুমিয়ে পড়ার। রাত প্রায় 12টার দিকে আমি আস্তে আস্তে বাইরে এলাম। বাড়িতে সবাই ঘুমিয়ে পড়েছে। আমি নিচে নামলাম। উঠোনে এসে কুয়োর কাছে গেলাম। চাঁদের আলোতে কুয়োটা দেখতে ভয়ঙ্কর লাগছিল। আমি কুয়োর ভেতরে উকি দিলাম। গভীর অন্ধকার। আমি ভাবলাম, এখন কি করব? কুয়োতে নামব? হঠাৎ পেছন থেকে একটা হাত এসে আমার কাঁধে পড়ল। আমি চিৎকার করতে যাচ্ছিলাম, কিন্তু অন্য হাত এসে আমার মুখ চেপে ধরল। আমি ঘুরে দেখলাম শ্বশুরজি দাঁড়িয়ে আছেন। তিনি আঙুল দিয়ে ইশারা করলেন চুপ থাকতে। তারপর ফিসফিস করে বললেন, এভাবে নামলে ধরা পড়ে যাবে, চলো। তিনি আমাকে নিয়ে গেলেন বাড়ির পিছন দিকে। সেখানে একটা ছোট্ট কুঠুরি। ভেতরে ঢুকে তিনি দরজা বন্ধ করে দিলেন। বৌমা, তুমি ঠিক পথে এগোচ্ছ, কুয়োটাই হলো জায়গা। কিন্তু এখন নামা যাবে না, কারণ মানিক দাদা আর সুমিতা দিদি সারারাত পাহারা দিচ্ছে। তারা জানে আমরা কিছু একটা করব। আমি জিজ্ঞেস করলাম, তাহলে কখন যাব? শ্বশুরজি বললেন, কাল বিয়ের দিন, সবাই বিয়ের কাজে ব্যস্ত থাকবে, সেই সময় তুমি কুয়োতে নামবে। আমি সবাইকে ব্যস্ত রাখব। আমি বললাম, কিন্তু কুয়োতে কিভাবে নামব? দড়ি তো নেই। শ্বশুরজি একটা ব্যাগ দেখালেন। বললেন, আমি আজ গান গাওয়ার সময় বাইরে গিয়ে এই দড়ি আর টর্চ কিনে এনেছি। তুমি এগুলো নিয়ে নামবে, আর এই রেসপিরেটর মাস্কটা পরে নিও। কুয়োর ভেতর বিষাক্ত বাস থাকতে পারে। পরদিন সকালে বিয়ের ধুমধাম শুরু হল। সবাই ব্যস্ত হয়ে পড়ল। আমি সুযোগ বুঝে চুপচাপ উঠোনে গেলাম। ব্যাগটা সাথে নিয়ে গেলাম। কুয়োর কাছে গিয়ে দড়িটা বাঁধলাম একটা মজবুত খুঁটির সাথে। তারপর আস্তে আস্তে কুয়োর ভেতর নামতে শুরু করলাম। নিচে নামতে নামতে আমার হাত ব্যথা হয়ে যাচ্ছিল। কুয়োটা অনেক গভীর, প্রায় 25 ফুট নামার পর আমার পা মাটি ছুঁল। আমি টর্চ জ্বালালাম, চারপাশে তাকালাম। কুয়োর ভেতরটা ভেজা আর পিচ্ছিল, দেয়ালে শ্যাওলা জমে আছে। কিন্তু একদিকে দেখলাম দেয়ালে একটা ছোট্ট ফাঁক। আমি সেই ফাঁকের কাছে গেলাম, হাত ঢুকিয়ে ভেতরে খোঁজ করলাম। হঠাৎ আমার হাত একটা শক্ত জিনিসে লাগল। আমি সেটা বের করে আনলাম, একটা পুরনো লোহার বাক্স, তালা লাগানো। আমার বুক দূর দূর করছিল। এই বাক্সেই কি আছে সেই সোনা? হঠাৎ ওপর থেকে একটা আওয়াজ এলো, কে নিচে আছে? আমি চমকে উপরে তাকালাম। দেখলাম মানিক কাকা কুয়োর মুখে দাঁড়িয়ে নিচে তাকিয়ে আছেন। বোমা, তুমি নিচে কি করছো? তিনি চিৎকার করে বললেন। আমি ভয় পেয়ে গেলাম। এখন কি করব? হঠাৎ শ্বশুরজির গলা শুনলাম, দাদা,
তুমি এখানে কি করছো? বিয়েতে তোমাকে খুঁজছে সবাই। রমেশ, তোর বৌমা কুয়োর ভেতর নেমেছে, সে নিশ্চয়ই সোনা খুঁজছে। কি বলছো দাদা? বৌমা কুয়োতে? সে তো বলেছিল তার মাথা ঘুরছে, বিশ্রাম নিতে ঘরে গেছে। না, আমি নিজের চোখে দেখছি, সে নিচে আছে। তখন সুমিতা পিসিও এসে পড়লেন। কি হয়েছে? তোমার ভাইয়ের বৌমা সোনা খুঁজতে কুয়োতে নেমেছে, মানিক কাকা বললেন। সুমিতা পিসি কুয়োর মুখে এসে নিচে তাকালেন। বৌমা, তুমি কি করছো নিচে? আমি বুঝলাম আর লুকোনো সম্ভব নয়। আমি বললাম, হ্যাঁ পিসি, আমি সোনা খুঁজছিলাম। সোনা? সুমিতা পিসি ভান করে বললেন, কি সোনা? আপনারা সবাই জানেন এই বাড়িতে সোনা লুকোনো আছে, আমিও খুঁজছিলাম। আমি সত্যি বলে ফেললাম। মানিক কাকা হাহা করে হাসলেন। তাহলে তুমি পেয়েছ? আমি বললাম, হ্যাঁ, একটা বাক্স পেয়েছি। তাহলে তাড়াতাড়ি ওপরে আসো, দেখি কি আছে। মানিক কাকা বললেন। আমি বাক্সটা নিয়ে দড়ি ধরে ওপরে উঠতে শুরু করলাম। অনেক কষ্টে ওপরে উঠলাম। উপরে উঠে দেখি শুধু মানিক কাকার সুমিতা পিসি না, আরও ৫ জন মানুষ দাঁড়িয়ে আছে, সবাই আমার দিকে তাকিয়ে। বাক্সটা দাও। মানিক কাকা হাত বাড়ালেন। আমি বাক্সটা দিলাম। মানিক কাকা একটা হাতুড়ি দিয়ে তালা ভাঙলেন, বাক্স খুললেন। সবাই উঁকি দিয়ে দেখল, কিন্তু পরক্ষণেই সবার মুখ কালো হয়ে গেল। বাক্সের ভেতর সোনা নেই, আছে শুধু একটা চিঠি। মানিক কাকা চিঠিটা পড়লেন জোরে। যে এই চিঠি পড়ছ, তুমি নিশ্চয়ই সোনা খুঁজতে এসেছ, কিন্তু সোনা এখানে নেই। সোনা আমি দান করে দিয়েছি স্বাধীনতা সংগ্রামে, আর এই বাড়ি আমি রেখে যাচ্ছি শুধুমাত্র সেই ব্যক্তির জন্য যে পরিবারকে সোনার চেয়ে বেশি মূল্য দেয়, তারকনাথ দাস। সবাই নীরব হয়ে গেল। মানিক কাকা রাধিয়ে বাক্সটা ছুঁড়ে ফেলে দিলেন। এতদিন আমরা মিথ্যা সোনার পেছনে ছুটলাম। সুমিতা পিসিও হতাশ হয়ে বসে পড়লেন। মানে কোনো সোনাই নি? শ্বশুরজি তখন বললেন, দাদা দিদি, আমি তো আগেই বলেছিলাম সোনা নেই, কিন্তু তোমরা বিশ্বাস করনি, তোমরা লোভে অন্ধ হয়ে গেছিলে। মানিক কাকা রাগান্বিত চোখে শ্বশুরজির দিকে তাকালেন। তুই জানতি? হ্যাঁ দাদা, দাদু আমাকে বলে গেছিলেন, তিনি সোনা দান করে দিয়েছিলেন, কিন্তু তিনি এই গল্প ছড়িয়ে দিয়েছিলেন পরীক্ষা করার জন্য যে তার সন্তানরা লোভী কিনা। শ্বশুরজি বললেন, তাহলে তুই তোর বৌমাকে কেন পাঠালি খুঁজতে? সুমিতা পিসি জিজ্ঞেস করলেন। শ্বশুরজি আমার দিকে তাকালেন, বললেন, আমি বৌমাকে পাঠাইনি, আমি শুধু তাকে পরীক্ষা করছিলাম, দেখছিলাম সে লোভে পড়ে কিনা। আর সে পড়েনি। সে নিজে থেকে সোনা খুঁজে পেলেও সেটা সবাইকে দেখিয়ে দিয়েছে, নিজে লুকায়নি। আমি অবাক হয়ে শ্বশুরজির দিকে তাকালাম। তার মানে এটাও একটা পরীক্ষা ছিল? শ্বশুরজি চালিয়ে গেলেন। দাদু বলে গেছিলেন যে এই পরীক্ষায় উত্তীর্ণ হবে এই বাড়ি তার, আর আমার বৌমা উত্তীর্ণ হয়েছে। সবাই হতবাক হয়ে আমার দিকে তাকালো। মানে এই বাড়ি এখন তোর বৌমার? হ্যাঁ দাদা, দাদুর বিল অনুযায়ী, শ্বশুরজি বললেন। মানিক কাকার সুমিতা পিসি রাগে ফুঁসছিলেন, কিন্তু কিছু বলতে পারলেন না, কারণ এটা দাদুর সিদ্ধান্ত। আমি কিছুই বুঝতে পারছিলাম না। আমি শ্বশুরজিকে জিজ্ঞেস করলাম, আপনি কি ট্রেন থেকেই সব পরিকল্পনা করেছিলেন? শ্বশুরজি হাসলেন। হ্যাঁ বৌমা, আমি তোমাতে বিভিন্ন পরীক্ষা করছিলাম। প্রথমে ট্রেনে সেই অদ্ভুত কথা বলে দেখলাম তুমি কিভাবে প্রতিক্রিয়া দেখাও। তুমি সঠিকভাবে প্রতিক্রিয়া দেখিয়েছ। তারপর সোনা খোঁজার কাজ দিয়ে দেখলাম তুমি লোভী কিনা। তুমি সোনা পেলেও নিজে লুকোওনি। আর এখন শেষ পরীক্ষা। শেষ পরীক্ষা? আমি জিজ্ঞেস করলাম। হ্যাঁ বৌমা, এই বাড়ি তোমার হাতে। এখন তুমি কি করবে? নিজের নামে রেখে দেবে নাকি পরিবারের সাথে ভাগ করবে? শ্বশুরজি বললেন। সবাই আমার দিকে তাকালো, অপেক্ষা করতে লাগলো আমি কি বলি। আমি একটু ভাবলাম, তারপর বললাম, এই বাড়ি আমার একার নয়, এটাই পরিবারের। আমি চাই এই বাড়ি পরিবারের সবাই মিলে ভাগ করে নিক, আর এই বাড়িতে একটা স্কুল খোলা হোক গরিব বাচ্চাদের জন্য। শ্বশুরজি খুশি হয়ে হাসলেন। তুমি উত্তীর্ণ হয়েছ বৌমা, দাদু ঠিক এই উত্তরই চেয়েছিলেন। মানিক কাকার সুমিতা পিসির মুখে লজ্জার ছাপ ফুটে উঠল। তারা বুঝলেন তারা লোভে অন্ধ হয়ে গেছিলেন। মানিক কাকা আমার কাছে এসে বললেন, বৌমা, আমি লজ্জিত, আমি তোমাকে সন্দেহ করেছিলাম, কিন্তু তুমি সত্যি একজন ভালো মানুষ। সুমিতা পিসিও বললেন, হ্যাঁ বৌমা, তুমি আমাদের সবার জন্য একটা শিক্ষা দিলে। বিয়ের অনুষ্ঠান শেষ হবার পর আমরা ফিরে এলাম। ট্রেনে ফেরার সময় শ্বশুরজি আমাকে বললেন, বৌমা, তুমি জানো এই পুরো ঘটনার আসল রহস্য কি ছিল? কি?
আমি জিজ্ঞেস করলাম। আসল রহস্য ছিল না কোনো সোনা, বরং পরিবারের মধ্যে লুকিয়ে থাকা লোভ আর হিংসা। দাদু সেটা বের করতে চেয়েছিলেন, আর আজ সেটা বের হয়ে গেল। কিন্তু ট্রেনে আপনি আমাকে যে কথা বলেছিলেন সেটা? আমি জিজ্ঞেস করলাম। শ্বশুরজি হাসলেন। সেটা ছিল একটা পরীক্ষা। আমি দেখতে চেয়েছিলাম তুমি এমন অস্বস্তিকর পরিস্থিতিতে নিজেকে কিভাবে সামলাও। তুমি ভালোভাবে সামলেছ। তুমি আমাকে সম্মান দিয়ে কিন্তু দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করেছ। এটাই প্রমাণ করে তুমি একজন চরিত্রবান মেয়ে। আমি স্বস্তির নিঃশ্বাস ফেললাম। এতদিন যে ভার বুকে ছিল সেটা নেমে গেল। ট্রেন চলছিল, বাইরে অন্ধকার রাত, কিন্তু আমার মনে তখন আলো। আমি বুঝতে পারলাম জীবনের সবচেয়ে বড় সম্পদ সোনা নয়, বরং সততা, চরিত্র আর পরিবারের প্রতি ভালোবাসা। আর সেই রাতে ট্রেনে শ্বশুরজি যে অদ্ভুত কথা বলেছিলেন, সেটা আসলে কোনো লজ্জার কথা ছিল না, বরং সেটা ছিল একটা পরীক্ষা, যেটা আমি পাশ করেছিলাম। কলকাতার সেই পুরনো বাড়িতে এখন একটা স্কুল চলছে। গরিব বাচ্চারা সেখানে পড়ছে। আর আমি প্রতি বছর একবার সেই বাড়িতে যাই, বাচ্চাদের দেখতে। মানিক কাকার সুমিতা পিসিও এখন বদলে গেছেন। তারা এখন আর লোভী নন, তারা বুঝেছেন পরিবারই সবচেয়ে বড় সম্পদ। আর শ্বশুরজি, তিনি এখন আমার সবচেয়ে বড় শুভাকাঙ্ক্ষী। তিনি সবসময় বলেন, বৌমা, তুমি আমার পরিবারের গর্ব। এই গল্পের শেষ নয়, বরং এটা একটা শুরু একটা নতুন জীবনের, যেখানে সততা আর ভালোবাসাই সবচেয়ে বড় সম্পদ। আর হ্যাঁ, সেই রাতে ট্রেনে যে পানি আমার চোখে এসেছিল ভয়ে, সেটা এখন খুশির পানি, কারণ আমি বুঝেছি জীবনের আসল রহস্য কী। তো বন্ধুরা, এই ছিল আমার গল্প। কেমন লাগলো জানাবেন। আর হ্যাঁ, জীবনে যত রহস্যই আসুক না কেন, সৎ থাকবেন, কারণ সততাই শেষ পর্যন্ত জয়ী হয়। ধন্যবাদ।